সে বহুদিন আগের ঘটনা। ঘটনাটা আমি আজও ভুলিনি। আমি তখন একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম। স্কুলটি প্রত্যন্ত গ্রামে। বাড়ি থেকে প্রতিদিন সেই স্কুলে যেতে আসতে আমার 5 ঘন্টা মতো সময় লাগতো। প্রথমে ট্রেন, পরে বাস। বাস থেকে নেমে গ্রামের পায়ে চলা পথ দিয়ে প্রায় 3 মাইল হাঁটার পর সেই স্কুল। কোনো যানবাহন নেই, খুবই কষ্টকর ব্যাপার। তাই আমি ওই গ্রামেই সুধীর বণিক নামে এক ভদ্রলোকের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করে নিলাম। এই গ্রামে নতুন এসেছি, গ্রামের কোথায় কি আছে জানি না। আমি যে স্কুলের শিক্ষক, সেই স্কুলের পাশেই একটা বাজার আছে। সেই বাজারে প্রতিদিন বিকালবেলা হাট বসে। সেখান থেকে সুধীরবাবুর বাড়ি প্রায় 2 মাইল। বাজার থেকে প্রথমে সদর রাস্তা ধরে বটতলা, সেখান থেকে ভিতরের দিকে একটা সরু রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে মাইল খানেক হাঁটার পর সুধীরবাবুর বাড়ি। ওই রাস্তার দুধারে ঘন ঝোপ জঙ্গল এবং বাঁশবন। রাস্তার পাশে কোনো বাড়ি নেই বলে বিদ্যুতের ব্যবস্থাও নেই। একদিন বিকেলবেলা সুধীরবাবু এবং তার পাশের বাড়ির এক ভদ্রলোক বাজারে যাবার জন্য বাড়ি থেকে বের হলেন। যাবার সময় সুধীরবাবু তার বাজারের থলেতে একটা টর্চ নিলেন। ফিরতে তো রাত হতে পারে, অন্ধকার রাস্তা। আমিও সময় কাটাবার জন্য ওদের সাথে বেরিয়ে পড়লাম। ভাবলাম ওই বাজারে তো কখনো যাইনি, একটু ঘুরে আসি। 3 জনে গল্প করতে করতে বাজারে এসে পৌঁছালাম। দেখলাম বাজারটা খুবই ছোট। 2-3টে মুদিখানা, একটা চায়ের দোকান এবং একটি পানবিড়ির দোকান ছাড়া সেখানে আর কিছুই নেই। শাকসবজি, তরি তরকারি দেখে বোঝা গেল বাজারটা সবজি বাজার। তখন বৈশাখ মাস। উত্তর দিকের আকাশে কাল বৈশাখীর কালো মেঘ জমেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সুধীরবাবু মেঘ দেখে বললেন, মাস্টারমশাই, আপনি বাড়ি চলে যান, ঝড় হতে পারে। আমরা বাজারটা করে একটু পরে যাচ্ছি। আমি বুঝতে পারলাম ঝড় হবেই, তাই বাড়ির দিকে দ্রুত হাঁটতে থাকি। সদর রাস্তা থেকে সুধীরবাবুর বাড়ির দিকে রাস্তায় ঢুকলাম। তখন চারিদিক অন্ধকার হয়ে গেছে। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই গাঢ় অন্ধকার করে উত্তর দিক থেকে প্রবল বেগে ঝড় এলো, আর তার সাথে বৃষ্টি। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, বজ্রপাতের শব্দ, শ শ করে হাওয়া বইছে। দমকা হওয়ায় রাস্তার পাশের গাছগুলো ওলট পালট খাচ্ছে। আমি তখন দিশাহারা। বাঁশবনের ভিতর ওই সরু রাস্তা দিয়ে বিদ্যুতের আলো এগিয়ে চলেছি। আশেপাশে কোনো বাড়িঘর নেই যে সেখানে গিয়ে আশ্রয় নেব। হঠাৎ বিদ্যুতের আলোয় দেখলাম রাস্তা থেকে খানিকটা দূরে বাঁশবনের ভেতর একটা পাকা বাড়ি। ঝড় বৃষ্টি থেকে নিজেকে বাঁচাবার জন্য ছুটতে ছুটতে সেই বাড়ির বারান্দায় গিয়ে উঠলাম। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, যা দেখছি বিদ্যুতের আলোয়। দেখলাম বাড়িটা খুবই পুরনো। সংস্কারের অভাবে বাড়িটার দেওয়ালের বালি সিমেন্ট খসে পড়েছে, শুধু ইটগুলোই দেখা যাচ্ছে। বাইরের দেয়াল বেয়ে কতগুলো কাঁটালতার গাছ উঠেছে ছাদের দিকে। চারপাশে ঝোপ জঙ্গল, পিছনে বাঁশবন। দেখলাম বাড়িটায় 2টো ঘর। একটা ঘরের দরজা ভেজানো এবং অন্য ঘরটির দরজা খোলা। বারান্দায় ঝড়ের ঝাপটা ঢুকছে, ভিজে যাচ্ছে। তাই খোলা অন্ধকার ঘরটায় ঢুকলাম। পরক্ষণে ভাবলাম এভাবে ঘরে ঢোকা উচিত হয়নি।
পাশের ঘরের লোকেরা হয়তো ঝড় বৃষ্টিতে দরজা ভেজিয়ে ভিতরে বসে আছে। তারা যদি আমাকে দেখে চোর ভাবে, তাই আবার বারান্দায় গিয়ে দাঁড়াবো ভাবছি। হঠাৎ বিদ্যুতের আলোয় দেখলাম ঘরের মধ্যে এক মহিলা দাঁড়িয়ে আছে, মাথায় তার অবগুণ্ঠন। বুঝতে পারলাম গ্রামের মহিলারা তো এভাবে অপরিচিত পুরুষদের দেখলে মাথায় ঘুমটা দেয়। আমি মহিলাকে দেখে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলাম। মহিলা বলল, কি হলো? আপনি এই ঝড় বৃষ্টিতে এসে আবার চলে যাচ্ছেন কেন? বসুন, আপনার কোনো ভয় নেই, আপনাকে কিচ্ছু বলবে না। এই বাড়িতে আমি একাই থাকি। মহিলার কথা শুনে ভাবছি কি করে উনি এই জঙ্গলের মধ্যে একা ঘুরে থাকেন। বললাম, আপনার কেউ নেই? না, আমি সম্পূর্ণ একা। তাহলে এই নির্জন বাড়িতে আপনি কি করে একা থাকেন? কি করব বলুন, আমার তো আর কোথাও যাবার জায়গা নেই। আপনার স্বামী এখানে থাকে না? ওর কথা বলবেন না, একদম বাজে লোক। মদ খেয়ে এসে আমাকে প্রায়ই মারে। অনেক দিন খোঁজ নেই, মরে গেছে না বেঁচে আছে কে জানে। মরে গেলে আমার হাড় জুড়োয়। আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই? আমার সবাই আছে, কিন্তু তারা থাকতেও নেই। আমার খোঁজ খবর নেয় না, আমার বাড়িতে কেউ কোনোদিন আসে না। এখন আমি এই নির্জন বাড়িতে একাই পড়ে থাকি। আপনি যখন এই ঝড়ের রাতে আমার বাড়িতে এলেন, আর একটু বসুন, আমি আমার মনের বেদনা আপনার কাছে বলে নিজেকে একটু হালকা মনে করি। এমন সময় টর্চ হাতে দুজন লোক এ বাড়িতে আসতে দেখে মহিলা পাশের ঘরে চলে গেল। লোক দুটো বারান্দায় এসে দাঁড়াতেই দেখলাম সুধীরবাবু এবং পাশের বাড়ির সেই ভদ্রলোক। আমাকে দেখেই সুধীরবাবু বললেন, মাস্টার মশাই আপনি? আমি বললাম, এই ঝড় বৃষ্টিতে এখানে এসে দাঁড়িয়েছি। আমরাও তো এই ঝড়ে এখানে এসেছি, যা বাজ পড়ছে ভয় লাগছে। ভেবেছিলাম ঝড়ের আগেই বাড়িতে পৌঁছে যেতে পারবো, তা আর পারলাম না। একটু থেমে উনি আবার বললেন, মাস্টার মশাই আপনাকে একটা কথা বলছি, আপনি ভুলেও কোনোদিন রাত্রিবেলা একাকী এই বাড়ির ধারে কাছেও আসবেন না। আমরা দুজন বলেই এসেছি। এই বাড়িটি পরিত্যক্ত, এ বাড়িতে কোনো লোক থাকে না। এই বাড়িটিতে একটি ভয়ানক ঘটনা আছে, তাই রাত্রিবেলা কেউ ভয়ে এখানে একাকী আসে না। আমি সুধীরবাবুর কথা শুনে একেবারে থ। বললাম, এ আপনি কি বলছেন দাদা? আমি তো কিছুক্ষণ আগেই এই বাড়ির এক মহিলার সাথে কথা বলেছি। উনি অবাক হয়ে বললেন, হ্যাঁ? বলেন কি, এক মহিলা আপনার সাথে কথা বলেছে? কই সে মহিলা? আপনাদের আসতে দেখে পাশের ঘরে চলে গেছে। কই চলুন তো দেখি। সুধীরবাবু টর্চ হাতে পাশের ঘরে ঢুকলেন। আমরা দুজন পেছনে পেছনে, উনি ঘরে ঢুকে এদিক ওদিক টর্চ মারলেন, কিন্তু মহিলা কোথাও নেই। আশ্চর্য, মহিলা কোথায় গেল? ঘর থেকে বেরিয়ে গেলে তো আমি তাকে দেখতে পেতাম। ঘরের দরজা তো একটাই। দেখলাম ঘরের মধ্যে একটা ভাঙা খাট, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কিছু মূল্যহীন আসবাবপত্র, শিশি বোতল, ঘরের এখানে ওখানে মাকড়সার জাল। এসব দেখে এবারে আমি বুঝতে পারলাম বাড়িটি সত্যি পরিত্যক্ত। সুধীরবাবুর বুঝতে বাকি রইল না কে এই মহিলা। আমি যাতে কোনো ভয় না পাই তাই বললেন, এই ঝড় বৃষ্টিতে আমাদের মতো কোনো মহিলা এসে এখানে আশ্রয় দিয়েছিল। আপনার সাথে কিছুক্ষণ কথা বলেছে, তারপর আমাদের আসতে দেখে ঘর থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমার খটকা লাগছে। সুধীরবাবু তো আগেই বলেছেন এই বাড়িটিতে একটা ভয়ের ব্যাপার আছে। এবার আমি নিশ্চিত যে ওই মহিলা কোনো অশরীরী আত্মা ছাড়া আর কিছু নয়।
আমরা ও ঘর থেকে বেরিয়ে পাশের খোলা ঘরটায় এলাম। অনেকক্ষণ অন্ধকার ঘরটায় দাঁড়িয়ে থাকার পর দেখলাম বাইরের ঝড় বৃষ্টি অনেকটাই কমেছে, বাজ পড়াও বন্ধ হয়েছে। সুধীরবাবু বললেন, এটা তো কাল বৈশাখীর ঝড়, বেশি সময় থাকবে না। ঝড় বৃষ্টি থেমে গেলে আমরা পরিত্যক্ত বাড়িটি থেকে বের হলাম। সুধীরবাবু অন্ধকারে টর্চ ফেলে হাঁটছেন, আমরা পেছন পেছন হাঁটতে থাকি। আমি মনে মনে ভাবছি, ওই বাড়িটিতে কি এমন ভয়ানক ঘটনা আছে, সুধীরবাবুর কাছে একসময় জানতে হবে। কৌতূহলটা চেপে রাখতে পারলাম না। পরদিন ওই সুধীরবাবুর কাছে ওই পরিত্যক্ত বাড়িটির সম্বন্ধে জানতে চাইলে উনি প্রথমেই বললেন, কাল ঝড় বৃষ্টির সময় যে মহিলা আপনার সাথে কথা বলেছিল, সে মহিলা কি রকম? আমি বললাম, মহিলার মাথায় ঘোমটা দেওয়া ছিল, আমি তাকে ভালো করে দেখতে পাইনি। অন্ধকার ঘরে দূরে দাঁড়িয়ে কথা বলছিল। আপনি তাকে দেখে ভয় পেয়েছিলেন নাকি? না, ভয় পাইনি, তবে কথাবার্তা একটু সন্দেহ হয়েছিল। বলুন না, ওই বাড়িটায় কি ভয়ের ঘটনা ঘটেছে? ওসব না শোনাই ভালো। কিন্তু আমি নাছোড়, শুনবই। শেষে সুধীরবাবু ওই পরিত্যক্ত বাড়িটি সম্বন্ধে যে ভয়ানক ঘটনা বলেছিল তা হলো এই। ওই বাড়িটি ছিল সনাতন ভূঁইয়া নামে একটা লোকের। সনাতন ছিল মদ মাতাল। মদ খেয়ে এসে স্ত্রীকে প্রায়ই মারধর করত। ওর স্ত্রী শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে একদিন ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সনাতনের স্ত্রী মারা যাবার কয়েকদিন পরে একদিন রাত্রিবেলা সনাতন ঘরের বাইরে মানুষের অস্তিত্ব অনুভব করে। ওর মনে হলো বাইরে কেউ চটি পরে হাঁটছে। সনাতন ভাবলো চোর এসেছে, দেখা যাক কে এলো। সনাতনের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা নেই। রাত্রিবেলা হ্যারিকেন লম্ফ জ্বালিয়ে কাজ সারে। রাত তখন 10টা কি 10:30 হবে। সনাতন হ্যারিকেনটার মৃদু জ্বালিয়ে রেখে সবেমাত্র শুয়েছিল। আলোটা বড় করে হ্যারিকেনটা নিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সেদিন ছিল অমাবস্যার রাত। চারোদিকে ঘুটঘুটে অন্ধকার। হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে আসবা মাত্র একটা বিশাল আকারের মোটা কালো লোমশ পা উপর থেকে হ্যারিকেনের সামনে ধপ করে পড়ে। পাখানা হাঁটুর উপর থেকে কাটা। সনাতন এই ভয়ঙ্কর দৃশ্য থেকে ভয়ে বাবা গো বলে চিৎকার করে হ্যারিকেন ফেলে রাস্তায় এসে ছুটছে। কাছাকাছি কোনো বাড়ি নেই। অন্ধকারে সুধীরবাবুর বাড়ির দিকে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তার ঘরের সামনে এসে চিৎকার করে বলে, আমাকে বাঁচান দাদা। সুধীরবাবু তখনও ঘুমাননি। ঘরে আলো জ্বলছে। চিৎকার শুনে উনি ঘরের দরজা খুলে বাইরে এসে সনাতনকে দেখে বললেন, কি হয়েছে সনাতন? সনাতন হাঁপাতে হাঁপাতে বলে, আমার বাড়িতে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত এসেছে। সুধীরবাবু বলেন, ভূত? কিরকম ভূত? সনাতন তখন ওনাকে ঘটনাটা বলে। সুধীরবাবু এই অবিশ্বাস্য ঘটনা শুনে বললেন, তুমি সত্যি বলছো তো সনাতন? মিছে কথা কেন বলবো দাদা, সেই ভয়ঙ্কর দৃশ্য আপনি দেখলে বুঝতে পারতেন। বিশাল মোটা পাখানা হাঁটুর উপর থেকে কাটা। এই দৃশ্য আপনাকে বলে বোঝাতে পারবো না। সুধীরবাবু সাহসী লোক, বললেন, চলো তো দেখি কি রকম ভূত। না দাদা, আমি যাব না, তাহলে ওই ভূত আমাকে মেরে ফেলবে। আরে চলো না, ভয় কিসের, আমি তো আছি। সুধীরবাবু তখন হ্যারিকেন জ্বালিয়ে জোরালো টর্চ হাতে সনাতনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যান। গিয়ে দেখেন সনাতনের উঠোনে হ্যারিকেনটা তখনও জ্বলছে, কিন্তু পাখানা হ্যারিকেনের সামনে নেই। তারপর উনি এদিক ওদিক টর্চ মারলেন। ঘরে ঢুকেও টর্চ মেরে দেখলেন কোথাও কিছু নেই।
সেই রাতে সনাতন ভয়ে বাড়িতে থাকতে সাহস পায় না, সুধীরবাবুর বাড়িতে গিয়েই ঘুমায়। সপ্তাহখানেক পরেই সনাতনের বাড়িতে আবার একটা ঘটনা ঘটল। কি এক প্রয়োজনে সনাতন রাত্রিবেলা ঘরের বাইরে বেরোয়। রাত তখন 8টা কি 8:30 হবে। বাড়ির অদূরে আম গাছটার নিচে চোখ পড়তেই দেখে আবছা অন্ধকারে একটা মুন্ডুহীন নারী মূর্তি দাঁড়িয়ে আছে এবং হাত নাড়ছে। সনাতন এই দৃশ্য দেখে ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সনাতন তখন ভয়ে কাঁপছে। সেই রাতে সনাতনের ভয়ে আর ঘুম হয় না। হ্যারিকেন জ্বালিয়ে সারা রাত বসে থাকে। এই সব ঘটনা সনাতন তার বন্ধুদের কাছে বলার পর তারা বলল, তোর বউটা মনে ভূত হয়েছে, তুই বাড়ি থেকে পালা সনাতন, নয়তো কখন তোর ঘাড় মটকাবে তা কি ঠিক আছে? সনাতন তখন বাড়ি ছেড়ে চলে যায়। সেই যে চলে যাওয়া, তারপর 1 বছর হয়ে গেল সনাতন বাড়ি আসছে না। কোথায় আছে কেউ জানে না। বেঁচে আছে না মরে গেছে তারও ঠিক নেই। সেই থেকে ওই বাড়িটি পরিত্যক্ত।